জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ধর্মীয় নেতাদের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। সম্প্রীতি বজায় রেখে অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়। আমরা সবাই একই পরিবারের সদস্য, কোনো তো সমস্যা নেই, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যেভাবে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে, এটা পৃথিবীতে আসলেই বিরল। সংস্কার শেষ না হওয়া পর্যন্ত ভোট নয়, যমুনাকে জানালেন সিইসি। বললেন যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর তারা। ইটস নট এন ওয়ান টাইম অ্যাফেয়ার যে আমরা আছি সুষ্ঠু নির্বাচন করে দিলাম, তারপরে পরের বছর আবার সেই একই ব্যাক টু স্কোয়ার ওয়ান, সেটা যাতে না হয়। রাজধানীতে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে দ্বিগুণ শব্দ দূষণ। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ বাদ যাচ্ছে না কোনো এলাকায়। ভোগান্তিতে নগরবাসী। অস্বস্তি বোধ করে, আর আমার ঘুমের সমস্যা হয়, রাত্রে একটু ঘুমের সমস্যা হয়। আওয়াজে তো কানাতালি বোঝা যায় না, একজন কথা বলে তো শুনে না। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে থাইল্যান্ড, মিয়ানমারে নিয়ে অপহরণ। অ্যাপসের মাধ্যমে টাকা উপার্জন, না দিলে চলে ভয়াবহ নির্যাতন। কারেন্টের শর্টের মেশিন নিয়ে আর দুইটা হ্যান্ডকাপ নিয়ে এসে বলতেছে হোসে হোসে ইউ ওয়ান্ট ট্রাই দিস। তখন আমরা জিনিসটা আসলে গাবড়ায় গেলাম। এর পাশে দেখলাম আর একটা অফিসের মধ্যে অনেক মাইর দূর করতেছে। মিয়ানমার এম্বাসিতে আমরা কথা বলছি যে এনজিওর মাধ্যমে করতে পারবে কিনা, তারা খোঁজ খবর নিচ্ছে। আমি আর একটু এর থেকে শুনবো ওই ছেলেটার কাছ থেকে যে কিভাবে আগানো যায়। সার কীটনাশকের চড়া দামে দিশেহারা নওগাঁর আলু চাষিরা। শীতকালীন আগাম সবজির ফলন নিয়ে জামালপুরের কৃষকদের হতাশা। পূর্ণমেয়াদে দায়িত্ব পালনের ঘোষণা ফ্রান্সের প্রেসিডেন্টের। জানালেন শিগগিরই নিয়োগ হবে প্রধানমন্ত্রী। বর্তমান পরিস্থিতির জন্য বিরোধীদের দোষারোপ। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। বিভিন্ন ধর্ম, রীতিনীতি থাকলেও সবাই এক পরিবারের সদস্য, সবাই বাংলাদেশি। ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সাথে বৈঠকে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধর্মীয় সহিংসতার প্রতিরোধে সঠিক তথ্য প্রাপ্তি ও সবাইকে সংবরণের আহ্বান জানিয়েছেন তিনি। বৈঠক শেষে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ বিরোধী মিথ্যা ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। প্রচারিত হচ্ছে যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় সম্প্রদায় নেতাদের সাথে 2.5 ঘণ্টাব্যাপী বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আন্তরিকভাবেই বলেছিলাম, ধর্মের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক পরিবার হয়ে থাকার আহ্বান জানান তিনি। বলেন, বিভিন্ন পার্থক্য থাকলেও কেউই পরস্পরের শত্রু নয়। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, আমরা সবাই একই পরিবারের সদস্য। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি। সংখ্যালঘুদের বিষয়ে অবাধ তথ্য পেতে ধর্মীয় নেতাদের সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্রকৃত তথ্য ও সত্য জানার প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে চান তিনি। ধর্মীয় সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনারও প্রতিশ্রুতি দেন তিনি। তথ্যটা হলো বড় বিষয় এবং প্রতিকার। একটা হলো তথ্য, একটা হলো প্রতিকার। আমি পেলাম তথ্য, প্রতিকার পাচ্ছে না, এটা সমাধান করতে হবে। সমস্যা হয়ে গেলে সেটা সমাধান করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, দেশের সব ধর্মের মানুষের মাঝে ধর্মীয় সম্প্রীতি থাকলেও সবার মাঝে ভয় কাজ করছে। সব ধর্মাবলম্বীদের নির্ভয় থাকতে ক্ষোভ সংবরণের উপরও জোর দেন তিনি। প্রথম কথা, ক্ষোভ সৃষ্টির কোনো অকেশন সৃষ্টি না হয়, আর যদি ঘটনা ঘটেও যায় ক্ষোভটাকে সংবরণ করা। কারণ এটাতে যদি আমি সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে যাই, তাহলে আমাদের সমস্ত কিছু গোলমাল হয়ে গেল। যত কিছু করি যে আমরা ব্যক্তিগতভাবে প্রতিকার না করে রাষ্ট্রীয়ভাবে প্রতিকার করার ব্যবস্থা করতে পারি কিনা। বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, কোনো ষড়যন্ত্রকেই এ সরকার প্রশ্রয় দেবে না, আর তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যত বেশি ন্যাশনাল কনসেনসাস ক্রিয়েট করা যায় সেই দিকে আমরা এগোবো, এবং আমরা আমাদের অন্তর্গত শক্তি, আমাদের দেশের ভেতরকার শক্তি, ভেতরকার সংহতি শক্তি বৃদ্ধি করব।
মাহফুজ আলম বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে বিদেশি অপপ্রচার দেশের কোনো ক্ষতি করতে পারবে না। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে সংখ্যালঘুরা ভালো আছেন, তারপরও বাইরে থেকে বিভেদ ছড়ানো হচ্ছে। যারা অপপ্রচার চালাচ্ছে, ঐক্যের মধ্য দিয়ে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতারা। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে তারা বলেন, আইনজীবী হত্যার পর ঘোলা পানিতে মাছ শিকার করে পরাজিত শক্তি দেশে ঢুকতে চাইছে, কিন্তু তা সফল হবে না। অনেক সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে 2.5 ঘণ্টা বৈঠক হয় বিভিন্ন ধর্মীয় নেতাদের। অংশ নেন রামকৃষ্ণ মঠ ও মিশন, রমনা হরিচাঁদ মন্দির, বুদ্ধিস্ট ফেডারেশন, গারো সম্প্রদায়, হেফাজতে ইসলাম ও আসুন্না ফাউন্ডেশন আর খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা। আমরা একটা পরিবার, বাংলাদেশে আমরা একটা পরিবার। আপনারা কি বলেছেন? আমরা বলেছি সম্প্রীতির কথাই। আমরা শান্তি চাই, আমরা কোনো দলের পক্ষ না, কোনো আমরা রাজনীতি করি না, আমরা শান্তির পক্ষ। বৈঠক শেষে হিন্দু নেতারা বলেন, বাংলাদেশে হিন্দুরা ভালো থাকলেও বাইরে থেকে বিভেদ ছড়ানো হচ্ছে। আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে, এটা আমরা চাই না। এটা হলো বাংলাদেশ। আমরা বাংলাদেশের সকল জাতিরাই সমানভাবে বাঁচতে চাই এবং বেঁচে আছি, কোনো তো সমস্যা নেই। খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষে ফাদার আলবার্ট রোজারিও বলেন, কঠিন সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতের মিডিয়া উস্কানিমূলক কথা বললেও দেশের মানুষ ধৈর্যের পরিচয় দিয়েছে। এই মুহূর্তে আমাদের বাংলাদেশ একটা কঠিন সময়, আমরা একটা স্পর্শকাতর অবস্থার মধ্যে আছি, তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বুদ্ধিস্ট ফেডারেশনের নেতারা বলেন, এদেশের সব ধর্মের মানুষের ঐক্য জানান দিতে একটি আন্তর্জাতিক সম্মেলনের পরামর্শ দিয়েছেন তারা। আমাদের কোন মিডিয়া কোথায় কি অপপ্রচার করতেছে এটা ওই দেশের বিষয়, এটা আমাদের বিষয় না। আমরা কি প্রচার করতেছি এটা হচ্ছে বড় বিষয়। এটি আন্তর্জাতিক সম্মেলন করার জন্য সম্প্রীতি সম্মেলন, এবং বিশ্ব থেকেও আমরা যাতে সেরকম লিডার আমরা এনে এদেশের মিশনগুলোকে, ঢাকাস্থ যে কূটনীতিক মিশনগুলো আছে, যারা আমাদেরকে দেখুক যে আমরা শান্তির মধ্যে মেলবন্ধনে আমরা অবস্থান করতে চাই। গারো পুরোহিত জনসন মৃ বলেন, যারা অপপ্রচার চালাচ্ছে তাদের প্রতিরোধ করে অন্তর্বর্তী সরকারকে সাহায্য করবেন তারা। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, যে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব। হেফাজতে ইসলামের নেতারা বলেন, ভারতেই বরং সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকার কথা বলেন হেফাজত মহাসচিব। আমরা অমুসলিম ভাইদেরকে পাহারা দেই, তাদের মন্দিরকে পাহারা দেই, সকলে মিলে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করব ইনশাআল্লাহ। এদেশে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে কোনো বিভেদ নেই উল্লেখ করে আসুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়ক আহমদুল্লাহ বলেন, সংখ্যালঘুদের নির্যাতনের ব্যাপারে আলাদাভাবে মনোযোগী হতে হবে। বাংলাদেশের মানুষ যেভাবে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে, এটা পৃথিবীতে আসলেই বিরল। কোনো প্রপাগান্ডা যেন আমরা কেউ কোনোভাবে পা না দিই। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই আগস্টে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, ভারতকে আগে এর স্বীকৃতি দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে, এটার স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়ার যে ভূমিকা, এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা এটা কার্টেইল করতে হবে। কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন যেটা আপনারা চালাচ্ছেন, মিস ইনফরমেশন, এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। প্রধান উপদেষ্টা তাদের সবার কথা শুনেছেন। ধর্মীয় নেতারা জানান, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি আর ঐক্য ধরে রাখতে যার যার জায়গা থেকে কাজ করে যাবেন তারা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দিল্লি সরকারের একচোখা নীতির কারণে বিপদগ্রস্ত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়। দেশটির রাজনৈতিক দলগুলো নিজেদের ভোটের স্বার্থে বাংলাদেশের হিন্দুদের ব্যবহার করে বলির পাঠা বানাচ্ছে, এমন মন্তব্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের। বিক্ষোভ সমাবেশ ও মিছিলের পর দেশের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। সংগঠনের চেয়ারম্যান বিজ্ঞান কান্তি সরকার তুলে ধরেন, বিগত আওয়ামী লীগ সরকার আমলে সংখ্যালঘুদের উপর নিপীড়নের তথ্য। বলেন, ভারত সরকারের ভ্রান্ত নীতির কারণে দেশের সম্প্রীতির ধারায় বিঘ্ন ঘটছে, কিন্তু বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় মিডিয়া ও সেদেশের কিছু রাজনৈতিক দলের অতি মায়া কান্নায় ক্ষতির মুখে সাধারণ হিন্দুরা। এ সময় ভারতীয় সাম্প্রদায়িক উগ্রবাদীদের সকল অপকৌশল বন্ধ করা সহ সংগঠনের পক্ষ থেকে 5 দফা দাবি জানানো হয়। বাংলাদেশ সকল ধর্মের লোক শান্তিপ্রিয়, হাজার বছরের সম্প্রীতির দেশ বাংলাদেশ, কিন্তু ভারত সরকারের ভ্রান্ত নীতির ফলে আওয়ামী আমলেই সেই শান্তির ধারায় বিঘ্ন ঘটে। এই যে 15 বছরে এত বৌদ্ধ মন্দির ভাঙলো, খ্রিস্টানদের গির্জায় আক্রমণ করা হইলো, মন্দিরগুলিতে আক্রমণ করা হইলো, আওয়ামী লীগ 15 বছর তো
একতরফা ক্ষমতায় ছিল জোর করে, তারা তো কোনো বিচার করলো না। ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়টি দিল্লিকে অবহিত করলেও ফিরতি জবাব মেলেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন মুখপাত্র রফিকুল আলম। জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে এখনও কোনো নির্দেশনা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া আগামী সপ্তাহে ভারত বাংলাদেশ পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে সীমান্ত ও নদীসহ আলোচনায় উঠে আসবে দ্বিপাক্ষিক বিষয়গুলো। মন্ত্রণালয় সবসময় যাদেরকে ফেরত আনার জন্য পরিকল্পনা করে তাদের জন্য একটা দাপ্তরিক চিঠি ইস্যু করে। দাপ্তরিক চিঠিতে তাদেরকে বলে দেওয়া হয় মন্ত্রণালয় ফেরত আসার জন্য। সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করতে পারবে না কমিশন, তবে নির্বাচন যখনই হোক প্রস্তুত থাকবে ইসি। যমুনার সাথে আলাপে এসব কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। জানিয়েছেন, সম্পূর্ণ চাপমুক্ত থেকে কাজ করবে ইসি। এবার আর আগের 3 কমিশনের ভুলের পুনরাবৃত্তি ঘটবে না। নাসিরউদ্দিন বলেন, যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর তার কমিশন। সহকর্মী লাভলি বিথি জানাচ্ছেন বিস্তারিত। নতুন করে কমিশন গঠনের পর থেকেই অনেকের মনে প্রশ্ন, কবে হবে সংসদ নির্বাচন। এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে নাসিরউদ্দিন কমিশন। অন্তর্বর্তী সরকার এখনও রোডম্যাপ ঘোষণা করেনি, অপেক্ষা করছে সংস্কারে গঠিত কমিশনের রিপোর্টের জন্য। সিইসি বললেন, ভোট যখনই হোক প্রস্তুতির ঘাটতি থাকবে না আইসির। এরই মধ্যে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া। ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে যে কোনো আইনও সংশোধন করা হবে। কেউ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলছে, কেউ ফার্স্ট পাস দ্য পোস্ট, যেটা আগের সিস্টেম, এটার কথা বলছে, কেউ দ্বিকক্ষ বাইক্যামেরাল সিস্টেমের কথা বলছে, কেউ ইউনিক্যামেরাল সিস্টেমের কথা বলছে, কেউ সিট সংখ্যা 400 করার জন্য বলছে, কেউ 300 করার জন্য। এই সমস্তগুলো ফয়সালা না হলে আমরা তো ওইভাবে ফুল ইলেকশনের দিকে যেতে পারছি না। যখন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হবে কখন ভোট হবে, আমরা কিন্তু তৈরি থাকবো। সিইসি মনে করেন, আগের কমিশনগুলো থেকে স্বাধীন তাদের কমিশন, চাপ নেই অন্তর্বর্তী সরকারের। আগের 3 নির্বাচনের বিতর্ক থেকে শিক্ষা নিয়ে কৌশল সাজাতে চান তারা। ইটস নট অ্যান ওয়ান টাইম অ্যাফেয়ার যে আমরা আছি সুষ্ঠু নির্বাচন করে দিলাম, তারপরে পরের বছর আবার সেই একই ব্যাক টু স্কোয়ার ওয়ান, সেটা যাতে না হয়। বাট আই ক্যানট গ্যারান্টি যে একদম হবে না, বাট যথাসম্ভব এইটা যাতে রিপিট না হয়, আগের সিস্টেম রিপিট না হয়, সেটার জন্য যা যা করা আমাদের পক্ষ থেকে সম্ভব আমরা ইনশাল্লাহ এটা করে যাব। রাজনৈতিক দলগুলো চায় প্রতিযোগিতামূলক নির্বাচন, ভোটাররাও আগ্রহী কেন্দ্রে যেতে। সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন আয়োজনে আত্মবিশ্বাসী কমিশন। I will turn all disadvantages into advantages. আমার লক্ষ্য অর্জনের জন্য যত চ্যালেঞ্জেস আছে এগুলাকে আমি অপরচুনিটিতে টার্ন করতে চাই, যত ডিসঅ্যাডভান্টেজ আছে এগুলাকে আমি অ্যাডভান্টেজে টার্ন করতে চাই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে গণমাধ্যমের সহায়তা চেয়েছেন সিইসি এম নাসির উদ্দিন। আপনারা যদি ভালো বলেন তাহলে আমরা এনকারেজ হব, আমাদের শক্তি বাড়বে, স্ট্রেংথ বাড়বে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় রিপন দাস নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল চট্টগ্রামের আনোয়ারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রিপন নগরীর চকবাজার এলাকায় একটি ফার্মেসিতে চাকরি করত। সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে তাকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীবাসীর হয়তো জানা নেই, প্রতিদিন স্বাভাবিক গ্রহণযোগ্য শব্দমাত্রার প্রায় দ্বিগুণ ডেসিবল শব্দ গ্রহণ করতে হচ্ছে তাদের। হাসপাতাল, মসজিদ, স্কুল অবস্থিত ঢাকার এমন কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক এলাকা ঘুরে দেখেছে যমুনা টেলিভিশন। শব্দমাত্রা নিরূপণ যন্ত্রে বেশিরভাগ সময় রিডিং এসেছে 80 ডেসিবেলের উপরে, কিছু কিছু ক্ষেত্রে ছাড়িয়ে গেছে 97 থেকে 100 ডেসিবেলও। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগিতায় বাকিটা জানাবেন ফারহানা ন্যান্সি। ছবি তুলেছেন শাহরিয়ার সৈকত। অসহ্য এই শব্দ দূষণে 7 সেকেন্ড কেমন অসহনীয় হয়ে গেল। ভাবুন তো, ঢাকার বেশিরভাগ এলাকায় প্রতিদিন অতিরিক্ত ডেসিবেল শব্দে আমরা কতটা ক্ষতির দিকে এগোচ্ছি। যমুনা টেলিভিশন রাজধানীর মালিবাগ মোড়ের শব্দমাত্রার কিছু রেকর্ড পর্যবেক্ষণ করে। সেখানে দেখা যায় 1 মিনিটের রেকর্ডে একবারও গ্রহণযোগ্য ডেসিবেলে নামেনি শব্দের মাত্রা।
প্রতিবারই ছিল 80 ডেসিবেলের উপরে, সর্বোচ্চ পাওয়া যায় 92 ডেসিবেল। যেখানে মসজিদ, হাসপাতাল, অফিস আদালত থাকলে সে এলাকায় শব্দমাত্রা থাকার কথা 50 থেকে 55 ডেসিবেল। এই এলাকাটিকে যদি এটির কমার্শিয়াল নেচার ধরে বাণিজ্যিক এলাকাও চিন্তা করি, তাহলে সেখানে 60 থেকে 70 ডেসিবেলের ভিতরে মানমাত্রা থাকার কথা, কিন্তু আগে যেটা বলছি এখানে আমরা গড়ে 80 ডেসিবেলের বেশি লক্ষ্য করছি। মালিবাগ থেকে এগিয়ে গেলাম মগবাজার চৌরাস্তায়। সেখানে সর্বোচ্চ 96 ডেসিবেল পর্যন্ত শব্দমাত্রা রেকর্ড করা হয়, যা মানুষের শ্রবণ ক্ষমতার অতিরিক্ত। মার্কিং এর মাধ্যমে মানুষকে জানাতে হবে, সবাই যাতে নিজেকে প্রশ্ন করে যে এখানে কি এমন হলো যে এখানে ডিফারেন্ট কালার, উত্তর যাতে পায় যে এই এলাকায় হর্ন দেওয়া যাবে না। ট্রাফিক আইন যদি মানুষ মেনে না চলে তাহলে কোনো সিগন্যালই কোনো কিছু করেই নীরব এলাকায় ইমপ্লিমেন্ট করা যাবে না। 2006 সালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী গ্রহণযোগ্য শব্দমাত্রা আবাসিক এলাকায় দিনে 55 ও রাতে 45 ডেসিবেল থাকার কথা, মিশ্র এলাকায় দিনে 60 ও রাতে 50 ডেসিবেল এবং বাণিজ্যিক এলাকায় দিনে 70 ও রাতে 60 ডেসিবেল গ্রহণযোগ্য মাত্রা হিসেবে স্বীকৃত। যারা শব্দ দূষণের মধ্যেই কাজ করেন তারা অনেকেই অজান্তেই সমঝোতা করে অভ্যস্ত হয়েছেন এই শঙ্কা উদ্বেগের সাথে। শব্দ দূষণ হলেও একটা প্রবলেম হয়, কিন্তু আমরা করতে তো অভ্যস্ত। আওয়াজে তো কানাতালি বোঝা যায় না, একজনের কথা বলে তো শুনে না, তারপরে তো বয়া থাকে, গরিব মানুষ ব্যবসা তো করতে হইবে। অস্বাস্থ্য বোধ করে, আর আমার ঘুমের সমস্যা হয়, রাত্রে একটু ঘুমের সমস্যা হয়। প্রতিদিন একটু একটু করে এই অতিরিক্ত মাত্রার শব্দ গ্রহণ আমাদের শ্রবণ শক্তিকে যেমন ক্ষতিগ্রস্ত করছে, তেমনি ঘুমের সমস্যা, মস্তিষ্কজনিত নানাবিধ সমস্যার জন্ম দিচ্ছে। শব্দ দূষণ প্রতিরোধে বলবৎ আইনগুলোর যথাযথ প্রয়োগ যদি এখনই না করা যায় তাহলে এই সমস্যা প্রকট আকার ধারণ করবে বলে মত বিশেষজ্ঞদের। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এছাড়া নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে বাংলাদেশের হাইকমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, বাংলাদেশের বহুমাত্রিক স্বার্থ তথা রাজনৈতিক, কৌশলগত, বাণিজ্যিক, অর্থনৈতিক, শিক্ষা, প্রবাসী কল্যাণ ইত্যাদি বিবেচনায় রেখে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে একটি পূর্ণাঙ্গ মিশন স্থাপন করার সময়োপযোগী সিদ্ধান্ত হবে। তবে এ বিষয়ে যাবতীয় ব্যয় পরবর্তী অর্থবছরে নির্বাহ করা হবে। সাইবার অপরাধী চক্রের হাতে মিয়ানমারে জিম্মি 17 প্রবাসী বাংলাদেশি। সম্প্রতি পালিয়ে দেশে ফিরেছেন নরসিংদীর একজন। তার দাবি, বেশি বেতনে চাকরির প্রলোভনে প্রথমে থাইল্যান্ডে নেওয়া হয়, তারপর মিয়ানমারে রাখা হয় জিম্মি করে। সেখানে টার্গেট দেয়া হতো বিভিন্ন অ্যাপসের মাধ্যমে টাকা উপার্জনের। পূরণে ব্যর্থ হলে চলত ভয়াবহ নির্যাতন। এদিকে থাইল্যান্ডে গিয়ে নিখোঁজ 11 যুবকের সন্ধান চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তাদের স্বজনরা। এভাবেই এক একটি দিন কাটছে ইয়াসমিন আক্তারের। চোখে মুখে উদ্বেগ আর আতঙ্ক। প্রবাসে থাকা একমাত্র ছেলেকে ফিরে পেতে চান তিনি। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার 60শালা গ্রামের দুবাই প্রবাসী তানবীর আখন্দ রাফি গেল 11 আগস্ট গরমের ছুটিতে দুবাই থেকে থাইল্যান্ড বেড়াতে যান তিনি। সাথে যায় জেলার তোয়ান্নুর খলিলুল্লাহ, চট্টগ্রামের সাইমন হোসেন আবির, কায়সার হোসেন ও নরসিংদীর জুনায়েদ হোসেন। সেখানে গিয়ে সাইবার অপরাধী চক্রের হাতে জিম্মি হন তারা। তাদের মধ্যে নরসিংদীর জুনায়েদ গেল 14 নভেম্বর পালিয়ে প্রাণে বাঁচেন, ফিরেছেন দেশেও। ওয়াশরুমে যাওয়ার পরে দেখি যে পিছনে ভেন্টিলেটর দিয়ে ওই নদীটা দেখা যাচ্ছে। তার মানে এটা ডিস্টেন্স বেশি দূরে না, কাছে। মানে যে ক্যাম্পের মধ্যে ওয়াচ টাওয়ারগুলো ছিল, ওই ওয়াচ টাওয়ার থেকে কারেন্ট আর্মি ওরা 2-3 জন আমার দেখা ফেলে আমি নদীতে ঝাঁপ মারি। ওইখান থেকে তারা আমার 4টা গুলি করে। 7 থেকে 8 ঘন্টা হাঁটার পরে আমার পায়ে জুতা ছিল না, আমি রক্ত বেরোতে, আমি শার্ট ছিঁড়ে আমার পায়ের মধ্যে বাঁধি। জুনায়েদের দাবি, দুবাইয়ে থাকার সময় চট্টগ্রামের কায়সারের সাথে পরিচয় হয় ফেনীর নোমান ও রনির। তারা থাইল্যান্ডে মাসিক $1200 বেতনে চাকরির প্রলোভন দেখায়। অবসর সময় কাজে লাগাতে গিয়ে ফাঁদে পড়েন সবাই। ইনস্টাগ্রাম বা টিকটকের মাধ্যমে তুর্কি, আজারবাইজান, রাশিয়া, ইরাক, ওদের সাথে আমাদের একটা ফ্রেন্ডশিপ করার পরে ওদেরকে বলা যে আমি একটা কোম্পানিতে ইনভেস্টর হিসাবে কাজ করি, তুমি যদি চাও তুমি ওখানে টাকা ইনভেস্ট করতে পারো, তুমি যদি সেখানে টাকা ইনভেস্ট করো হয়তো এটার প্রফিট ডাবল হয়ে যাবে।
জুনায়েদের দাবি, বর্তমানে বিভিন্ন জেলার 17 বাংলাদেশি জিম্মি আছে চক্রটির হাতে। আটকে রাখা হয়েছে মিয়ানমারের কারেন স্টেটের মায়াদ্দুর এলাকায়। বিভিন্ন অ্যাপসের মাধ্যমে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ওই চক্রটি। তারা সাপ্তাহিক বা মাসিক নির্দিষ্ট টাকা উপার্জনের টার্গেট দেয় জিম্মিদের। টার্গেট পূরণে ব্যর্থ হলে চলে নির্যাতন। কারেন্টের শর্টের মেশিন নিয়ে আর 2টা হ্যান্ডকাপ নিয়ে এসে বলতেছে হোসে হোসে ইউ ওয়ান্ট ট্রাই দিস। তখন আমরা জিনিসটা আসলে ঘাবড়ায় গেলাম। এর পাশে দেখলাম আর একটা অফিসের মধ্যে অনেক মারধর করতেছে আর একটা শ্রীলঙ্কান ছেলেরে। থাইল্যান্ডে গিয়ে নিখোঁজ 11 বাংলাদেশির সন্ধান চেয়ে প্রধান উপদেষ্টা সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন স্বজনরা। সবশেষ 1 সপ্তাহ আগে যোগাযোগ হয়েছে, এখন আর যোগাযোগ করতে পারে না। ওদের কম্পিউটারে স্ক্রিন রেকর্ডার ফিট করা, আমার ভাই আর যোগাযোগ করতে পারতেছেন। এদের কোনো জানের কোনো নিরাপত্তা নেই, যে সময় শর্ট করে মিয়ানমারে তারা মাইরে ফেলতে পারে। টেলিগ্রামের মাধ্যমে ও আমাদের বলছে যে আপু আমি এখানে খুব বিপদে আছি। আমরা আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, আল্লাহ আমাদের এই ওসিলায় যেন আমার ছেলেগুলো জন্য বার কিছু নিয়ে চলে আসে। মিয়ানমার এম্বাসিতে আমরা কথা বলছি যে এনজিওর মাধ্যমে করতে পারবে কিনা, তারা খোঁজ খবর নিচ্ছে। আমি আর ক্লিয়ার থেকে শুনবো ওই ছেলেটার কাছ থেকে যে কিভাবে আগানো যায়। দ্রুত জিম্মি বাংলাদেশিদের উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। উত্তরের মাঠগুলোতে আলু রোপণের ধুম পড়েছে, কিন্তু হাল আর সার কীটনাশকের চড়া দামে দিশেহারা কৃষক। বীজ আলুর কৃত্রিম সংকট আরও অস্থির করে তুলেছে তাদের। চলতি মৌসুমে বাড়তি খরচ গুনতে হচ্ছে 80% পর্যন্ত, যার প্রভাব পড়বে বাজারে, বলছেন কৃষি অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন, ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া। মাঠে মাঠে আলু রোপণের ধুম, এই চিত্র নওগাঁর। আমন ধান কাটার পর হাল দিয়ে জমির মাটি আলগা করে নিচ্ছেন চাষিরা, এরপর বুনছেন নতুন বীজ। অগ্রহায়ণের শুরু থেকে আলু রোপণ করছেন উত্তরের চাষিরা। দেশীয় জাত ছাড়াও অধিক উৎপাদনের আশায় উচ্চ ফলনশীল ডায়মন্ড, কার্ডিনাল ও পাপড়ি জাত চাষ হচ্ছে। গত বছর ফলন ভালো পাওয়ায় এবছর আবাদ বাড়ছে বলছেন কৃষক। আকাশ ভালো আছে, আপনার আলুর মাটিতে বাত ভালো পাইছে, যার জন্য নীল মাটি যেগুলো গত বছর পানি ছিল, কাদা ছিল, এবছর মনে করেন যে সেগুলোতে আলু হচ্ছে। গতবার দাম বেশি, এই জন্য বাকি সরিষা বাদ দিয়ে আলু লাগাচ্ছে। কিন্তু চড়া দামে কিনতে হচ্ছে সার কীটনাশক, নানা দোহাই দিয়ে বাড়ানো হচ্ছে হালের দাম। বীজ আলুর সংকটে আরও বেশি বিপাকে চাষি। সব মিলিয়ে বিঘা প্রতি বাড়তি খরচ হচ্ছে 8 থেকে 10,000 টাকা। টান পড়েছে কৃষকের মূলধনে। এখন আলু কিন্তু দাম কমেনি, আলু কোনো শর্ট নাই, আলুর দাম বৃদ্ধি। আমাদের হাল বসতে আছে 400 টাকা বেশি পড়তেছে হালের দাম। প্যাটের দাম পড়তেছে, মনে করি দিনে একজন লোক প্যাটের দাম ছিল আগে 500 টাকা, এখন 800 টাকা দিই। গত বছর ভুটান 2000 পর্যন্ত কিনা হয়েছে, আর এবার ভুটান কিনা হয়েছে 4000-5000 টাকা মন। গতবার যে সার কিনছি 900 থেকে 950, এবার সেটা 1300। ডিএপি কিনেছি গতবার 1100, এবার 1400 টাকা বিঘা। গত বছরের চেয়ে এবছর 50 টাকা বিঘায় বেশি। হ্যাঁ, ড্রাইভার দেওয়া লাগতো আপনার 40 টাকা, এবার দেওয়া লাগতেছে 60 টাকা। এ অঞ্চলে বীজ আলুর চাহিদা উৎপাদনের মাত্র 10%, অথচ সংকটের দোহাই দিয়ে বেশি দামে কিনতে বাধ্য করছে অসাধু চক্র। অভিযোগ চাষিদের। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, তদারকির অভাবে আবাদে মার খাচ্ছেন উৎপাদক, কৃষক আর ভোক্তার পকেট কাটছে মধ্যস্বত্বভোগী। আলুর বীজটা যেন সহজে তারা সংগ্রহ করতে পারে, আর উপকরণ মূল্য কেউ সিন্ডিকেট করে বেশি দামে বিক্রয় করতে না পারে, সেই বিষয়ে তদারকি করা যেতে পারে। উত্তরের জেলাগুলোতে চলতি মৌসুমে প্রায় 2 লাখ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। জামালপুরে শীতকালীন আগাম সবজির ফলন নিয়ে হতাশ কৃষকরা। বলছেন, মৌসুমের শুরুতে অতি বৃষ্টি আর হঠাৎ শীতে নষ্ট হচ্ছে ফসল, সাথে বাড়ছে বীজ ও সারের দাম, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে। তবে এখনও মৌসুম থাকায় ফলন নিয়ে আশাবাদী কৃষি বিভাগ। শশ বিঘা জুড়ে সবুজের সমারোহ। প্রতি বছরের মতো এবারও জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে হয়েছে শীতকালীন আগাম সবজির চাষ। তবে দুশ্চিন্তার ভাঁজ কৃষকের কপালে। তারা বলছেন, ক্ষেতে দেখা দিয়েছে পোকার আক্রমণ, ঝরছে অনেক সবজির মুকুল। কারণ হিসেবে
মৌসুমের শুরুতে অতিবৃষ্টি এবং হঠাৎ শীতকেই দুষছেন তারা। তাতে গেল বছরের তুলনায় এবার ফলন হয়েছে 3 ভাগের 1 ভাগ। আর মনে করেন যে অতিরিক্ত বৃষ্টির কারণে টাল অত সুবিধা হয় নাই, পানি বুনি আটকে টাল নষ্ট হয়ে যায়, আর এবার ফলন একবারে কম। যদি গেলে 1 একর জমি আবাদ করা যায়, সেই 1 একর জমি থেকে যদি গেলে আমরা 10 মণ উঠাতে পারতাম, এই জায়গায় 3 মণ 3.5 মণ ওঠার লাগে। কীটনাশক ব্যবহার করেও মেলেনি সুফল। ফলন কম হওয়ায় বেশি দামে সবজি বিক্রি করছেন চাষিরা, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে। আমাদের কীটনাশকের দাম বেশি, সারের দাম বেশি, ফলন হইলো কম, এই জন্য বাধ্যগতভাবে মাল বেশি দামে বেচতে হয়, ওরা বেশি দামে বাধ্য নেওয়ার লাগে। কৃষক মনে করলেন দাম এর জন্য চড়া দামে বেচতেছে, আমাদের চড়া দামে কিনতে হচ্ছে, কিন্তু আমরা এই মাল ঢাকা কারণ বাজার চৌরাস্তা নিয়ে বেচতেছি, কিন্তু আমরা লাভবান না। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেয়া হবে প্রণোদনা। এছাড়া মৌসুমের আরও সময় থাকায় ফলন নিয়েও তারা আশাবাদী। অতিবৃষ্টির কারণে আমাদের কিছু পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেটা আমরা কৃষি প্রণোদনার মাধ্যমে সেটাকে আমরা কৃষকদেরকে পুষিয়ে দিব। আর যেহেতু আমাদের এখনও অনেকটা সময় আছে, কাজেই আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা আমরা অর্জনে সক্ষম হব বলে আমরা আশা করছি। এবছর জেলায় 14,000 হেক্টরের বেশি জমিতে আবাদ হয়েছে শীতকালীন সবজির। এই অঞ্চলের কৃষকরা বছরের নির্দিষ্ট একটি টাকা সবজি বিক্রি করে তুলে থাকেন, তবে এবার আবাদ কম হয় সেটিতে ভাটা পড়েছে। কৃষকরা বলছেন সবজির বাজার তদারকি নয়, মূলত সবজি উৎপাদনে যে উপকরণগুলো প্রয়োজন হয়, সার বীজ ও কীটনাশক, এই বাজারগুলোতে তদারকির প্রয়োজন মনে করেছেন তারা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ এর একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 30 জনের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও গ্রিসের প্রতিনিধিরা ছিলেন। তারা প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন দাবির বিষয়ে সংক্ষেপে আলোচনা করেন। এ সময় তাদের বক্তব্য ও দাবিগুলো লিখিতভাবে প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়। যুক্তরাজ্য সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্পর্কে সত্য তথ্য তুলে ধরতে প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। দিন দিন কমছে শীতবস্ত্র আমদানির পরিমাণ। চলতি মৌসুমে এখন পর্যন্ত নতুন কোনো চালান আসেনি চট্টগ্রামের খাতুনগঞ্জে। আড়ত থেকে বিক্রি হচ্ছে আগের মজুদ করা পুরনো কাপড়। এর জন্য এলসি জটিলতাকে দুষছেন আমদানিকারকরা। শীতবস্ত্র কিনতে বিভিন্ন অঞ্চল থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা খাতুনগঞ্জে এলেও চাহিদার তুলনায় সরবরাহ কম। চীন, জাপান, কোরিয়া, তাইওয়ান থেকে আমদানি করা শীতবস্ত্রের মজুদ খাতুনগঞ্জের আড়তে। সোয়েটার, জ্যাকেট, কম্বল সহ পুরনো এসব কাপড় সরবরাহ হচ্ছে কিশোরগঞ্জ, জামালপুর, রংপুর, রাজশাহী সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। ফুটপাত কিংবা ফেরিওয়ালার গাড়িতে সস্তায় বিক্রি হওয়া এসব শীতবস্ত্রের মূল ক্রেতা নিম্ন আয়ের মানুষ। এগুলো কিনতে উত্তরবঙ্গ সহ সারা দেশ থেকে ছুটে আসছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঢাকার থেকে এখানে রেট একটু কম, এখানে দেখা গেছে নতুন মালটা জিনিস ভালো পাই, এই জন্য আসি এখানে। কিশোরগঞ্জ মোটামুটি অনেক চাহিদা, আগে কম ছিল, এদারিং বেশি চাহিদা, এদারিং মোটামুটি অনেক চলতেছে। এগুলা বেশি চলতেছে দেখুন, এবছর শীত এখনো ফুটতেছে না, শীত ফুটলে বেচা বিক্রি আরো বাড়াইব। রেটটাও সীমিত আছে, কারণ একটা মাল আপনার দোকান থেকে নিতে গেলে 500-1000 টাকা লাগে, ওই মালটা আপনার 50, 100, 150 টাকা দিয়ে নিতে পারতেছে। পুরাতন কাপড়ের শতাধিক পাইকারি দোকান এবং আড়ত আছে খাতুনগঞ্জে। আগের মৌসুমে আমদানি করা প্রায় 350 কন্টেইনার শীতবস্ত্রের অনেকটাই রয়ে গেছে। শীত পড়তে শুরু করায় বেড়েছে সেগুলোর বেচাকেনা। শীত নির্ভরশীল যারা আছে, ক্ষুদ্র মাঝারি যারা অল্প টাকার আয় করে, ওদের জন্য মানে পুরাতন কাপড়ের ব্যাগ আমরা সস্তা বিক্রি করি, তাইলে সবাই মানে কিনতে পারে কম দামে হিসেবে। পুরান কাপড়টা চাহিদা বেশির জন্য এটা দামে কম। এখানে মাল আসে অল্প হিসাবে, আর এটার লাইসেন্সের কোটা, এটা অ্যাকচুয়ালি কোটাটা উন্মুক্ত করে দিলে কিন্তু ভালো হতো। এলসি জটিলতার কারণে এই মৌসুমে এখন পর্যন্ত পুরনো কাপড়ের কোনো চালান আনতে পারেননি বলে দাবি আমদানিকারকদের। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম। ব্যাংকের ডলার সংকট, এরকম বিভিন্ন সংকট দেখাচ্ছেন আমাদেরকে, যার কারণে এলসি যত সময়ে করতে পারি না। তো আমরা যত সময়ে এলসি করতে হবে, আবার যত সময়ে মালও আসে না, মাল না আসার কারণে যত সময়ে যে চাহিদাটা আছে সেই চাহিদাটা আমরা পূরণ করতে পারি না। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।
দর্শক, উত্তরের শীতের খবর জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতি এবং অবস্থা। মাজহার, সকালের শীত আপনি কেমন অনুভূত হচ্ছে এবং সেখানে শীতের কি অবস্থা? জাকালো শীত যেটাকে বলে সেটি এখন পর্যন্ত অনুভূত হচ্ছে কিনা? রেজা, শীতের তো প্রকোপ ধীরে ধীরে বাড়ছে, অর্থাৎ যে দিন যত যাচ্ছে ততই কিন্তু শীত অনুভূত হচ্ছে। তবে শীতের যে রোমাঞ্চকর যে অনুভূতির কথা আমরা বলি, সে পাশাপাশি সাথে সাথে কিন্তু শঙ্কাও আছে, অর্থাৎ সংকটও আছে। এবার আপনি জানেন যে এই শীত একাধিক শৈত্যপ্রবাহ এবং তীব্র শীত, এবং বলা হচ্ছে যে 5 ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে যেতে পারে এই রংপুর অঞ্চলের শীতের তাপমাত্রা। সে কারণে কিন্তু মানুষের মধ্যে, যারা দুস্থ সাধারণ মানুষ আছেন, তাদের মধ্যে কিন্তু এখন থেকেই এক ধরনের শঙ্কা কাজ করছে। এবং সেই সংকট মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি দরকার আমরা কথা বলেছিলাম বিভাগীয় কমিশনারের সাথে। তিনি বলছেন যে অন্তত কম্বল যাতে দেয়া যায় সেটি তারা নিশ্চিত করেছেন এবং এরই মধ্যে কম্বলেরও চাহিদা পাঠিয়েছেন। আমি আপনাকে যদি তথ্য দিই, এই গেল 7 দিনের যদি তথ্য দিই যে তাহলে আপনি বুঝবেন যে শীত কিভাবে নামছে। অর্থাৎ 1 তারিখে ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস, 2 তারিখে 14.2 ডিগ্রি সেলসিয়াস, 3 এবং 4 তারিখে ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস, গতকাল ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস, আজ কিন্তু 15.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবং বাতাসের আর্দ্রতাটা কমে যাচ্ছে, সে কারণে কিন্তু কুয়াশার যে বিষয়টি সেটিও বাড়ছে। আমরা দেখেছি এখানে প্রায় 7:30 পর্যন্ত কিন্তু কুয়াশা ছিল, এখন আস্তে আস্তে কুয়াশাটা কেটে যাচ্ছে। সাধারণ মানুষ যেটা বলবার চেষ্টা করছেন যে যত আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যাবে ততই কিন্তু শীতের যে সংকট পরিস্থিতি হয় সেটি মোকাবেলা করা যাবে। বিশেষ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে বার্ন ইউনিট আছে এবং যে শিশু যে বিভাগ আছে সেখানে যেন দ্রুত কিছু আগাম ব্যবস্থা নেওয়া হয় সে ব্যাপারে কিন্তু তারা কথা বলবার চেষ্টা করেছেন। রেজা, সে খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ সরকার মাজহারুল মান্নান আমাদের সাথে যুক্ত হবার জন্য। মেয়াদের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বৃহস্পতিবার এক ভাষণে এই তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট নিজেই। বলেছেন জনগণ যে দায়িত্ব তাকে দিয়েছেন শেষ পর্যন্ত তা তিনি পালন করবেন। জানান শিগগিরই নিয়োগ দেওয়া হবে প্রধানমন্ত্রী। এ সময় ফ্রান্সের বর্তমান পরিস্থিতির জন্য বিরোধীদের দায়িত্ব জ্ঞানহীনতাকে দায়ী করেন তিনি। বাজেটের কথা উঠে আসে ম্যাক্রনের ভাষণে। জানান বিশেষ আইন পাশের মধ্য দিয়ে 2024-এর বাজেটটি বহাল রাখা হবে 25-এও। কিছুদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা চলছে ফ্রান্সে। বিশেষ ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রীর বাজেট পাশকে কেন্দ্র করে আরও বাড়ে উত্তেজনা। এক পর্যায়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলে বিরোধীরা। তাতে হেরে যাওয়ায় পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। ভেঙে পড়ে পার্লামেন্ট। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের গদি নড়বড়ে করে দিয়ে আলোচনায় এখন বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল গোলামি, যার নেতৃত্বে তাহরির আল শামের দখলে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো। প্রায় দখলের পথে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হামাও। নাটকীয়তায় ভরপুর আল গোলামির জীবন। একসময় ছিলেন আল কায়েদার সদস্য। বর্তমানে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের নিয়ন্ত্রণ তার হাতেই। মাত্র 3 দিনে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলের পর এবার কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হামা দখলেরও দ্বারপ্রান্তে বিদ্রোহীরা। 2 যুগ ধরে সিরিয়ার শাসন করা আসাদকে হঠাৎ কোণঠাসা করে আলোচনায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। বিশ্বজুড়ে বিপুল কৌতূহল তৈরি হয়েছে বাহিনী প্রধান আবু মোহাম্মদ আল গোলামি সম্পর্কে। 1982 সালে সৌদি আরবে জন্ম নেওয়া 42 বছর বয়সী আবু মোহাম্মদ আল গোলামির আসল নাম আহমেদ আল সারা। মাত্র 7 বছর বয়সে রিয়াদ থেকে পরিবারের সাথে পাড়ি জমান সিরিয়ায়। ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমি ছিল তাদের পূর্বপুরুষদের আদিনিবাস। 2003 সালে গোলামি পাড়ি জমান ইরানে। সেখানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্ত হন আল কায়েদার সঙ্গে। সেই সময় আবু বকর আল বাগদাদির নেতৃত্বে আল কায়েদার সমমনা গোষ্ঠীগুলো এক হয়ে তৈরি করে ইরাকের চরমপন্থী ইসলামিক স্টেট। 2006 সালে যুক্তরাষ্ট্রের হাতে বন্দী হন গোলামি। ভোগ করেন 5 বছরের কারাদণ্ড। 2011 সালে মুক্তি পান এই বিদ্রোহী নেতা। সেই সময় সিরিয়ায় আসাদ সরকারের পতনের জেরে চলছে তুমুল উত্তেজনা। বাগদাদি দেশটিতে আল কায়েদার শাখা হিসেবে নুসরা ফ্রন্ট গড়ে তোলার দায়িত্ব দেন আল গোলামির হাতে, যা গোলামিকে এনে দেয় ব্যাপক পরিচিতি এবং ক্ষমতা। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব রাজ্যে তৈরি করেন শক্ত অবস্থান।
আল কায়েদার সিরিয়ার শাখা হিসেবে নুসরা ফ্রন্টকেও সন্ত্রাসী তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। আল গোলামির মাথার দাম ধার্য হয় $1 কোটি। 2014 সালে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছিলেন আল গোলামি। জানিয়েছিলেন ইসলামী শরিয়া অনুযায়ী সিরিয়ার শাসন করতে চান তিনি, এবং সেখানে আলাউইত, শিয়া, দ্রুজ সম্প্রদায় এবং খ্রিস্টানদের কোনো জায়গা নেই। 2016 সালে আল গোলামি নাটকীয়ভাবে এক ভিডিও বার্তায় হঠাৎ করে ঘোষণা দেন আল কায়েদার সাথে সম্পর্ক পুরোপুরিভাবে ছিন্ন করেছেন তিনি। 1 বছরের মাথায় প্রতিষ্ঠা করেন হায়াত তাহরির আল শাম। পরিবর্তন করেন নিজের বেশভূষা, কথার ধরন। ঘোষণা দেন তার শাসনে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা হবে। 2021 সালে মার্কিন অনুসন্ধানমূলক ডকুমেন্টারি প্রোগ্রাম ফ্রন্টলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে আইএসআইএস এমন কিছু নীতির সংযোজন করেছিল যা বহু মানুষের মৃত্যুর জন্য দায়ী। আর নিরীহ সাধারণ মানুষের মৃত্যুর কারণ তিনি হতে চান না বলেই সরে এসেছেন সেখান থেকে। সিরিয়ায় 70% অঞ্চল নিয়ন্ত্রণ করে আসছিলেন প্রেসিডেন্ট আসাদ। তবে গত সপ্তাহে হায়াত তাহরির আল শাম আলেপ্পো দখলের মধ্য দিয়ে আবারও জানান দেয়া হলো গৃহযুদ্ধ শেষ হয়নি সিরিয়ায়। তাজরিয়ান সোফান, যমুনা নিউজ। নিউজিল্যান্ড ইংল্যান্ড টেস্ট সিরিজের খবর জানাচ্ছে এবার। দ্বিতীয় টেস্টে টসে হেরে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে ইংল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 6 উইকেটে 254 রান। ওয়েলিংটনে শুরুটা ভালো হয়নি ইংলিশদের। দলীয় 12 রানে প্রথম উইকেট হারায় তারা। রানের খাতা খোলার আগেই হেনরির শিকার হয়ে ফেরেন ওপেনার বেন ডাকেট। আরেক ওপেনার জ্যাক ক্রাউলি হেনরির দ্বিতীয় শিকারে পরিণত হলে 21 রানে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড। এরপর জো রুট ও জেকব বেথেলকে দ্রুতই সাজঘরে ফেরান নাথান স্মিথ। মাত্র 43 রানে চতুর্থ উইকেট হারায় সফরকারীরা। তবে পঞ্চম উইকেট জুটিতে 174 রানে যোগ করে বিপর্যয় সামাল দেন হ্যারি ব্রুক ও ওলি পোপ। হ্যারি ব্রুক শতকের দেখা পেলেও 66 রানে আউট হন পোপ, আর 2 রান করে প্যাভিলিয়নের পথ দেখেন বেন স্টোকস। স্প্যানিশ কোপা দেল রেতে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় বিভাগের দল সিপি ক্যাসেরেনোর বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত 3-1 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। কোপা ইতালিয়ায় একই ব্যবধানে লাৎজিওর কাছে পা হড়কেছে নাপোলির। রান ফর দ্য আর্থ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হল দ্য অ্যাথলেট এক্সের আয়োজিত হাফ ম্যারাথন প্রতিযোগিতা। সকালে রাজধানীর হাতিঝিলে 3টি ক্যাটাগরিতে প্রায় 1500 প্রতিযোগী এতে অংশ নেন। এর মধ্যে 21.1 কিলোমিটার, 7.5 কিলোমিটার এবং 1 কিলোমিটার দৌড়ে অংশ নেন প্রতিযোগীরা। আয়োজকরা বলেন, শুধু নিজেকে সুস্থ রাখলেই চলবে না, সুস্থ দেহের জন্য পরিবেশ এবং পৃথিবীকেও সুন্দর রাখতে হবে। পৃথিবী সুন্দর থাকলে তবেই মানুষ সুন্দর ও সুস্থ থাকতে পারবে। প্রতিযোগিতায় নারী পুরুষদের পাশাপাশি ফান রানে অংশ নেয় শিশুরাও। সবাই একত্রিত হয়ে যে নতুন পুরাতন সবাই একসাথে একত্রিত রান করছে, এটা সবাই খুবই আনন্দ ফিল করি। পৃথিবীর জন্য আমাদের কিছু দায়িত্ব থাকে, তো সেই অবস্থান থেকে আমাদের এবার পরিবেশ রক্ষায় অর্থাৎ রান ফর দ্য আর্থ এটার প্রতিপাদ্য স্টপ সিঙ্গেল ইউজ প্লাস্টিক অ্যান্ড ইউজ রিউজেবল ম্যাটেরিয়াল। যত ধরনের দূষণ আছে আমাদের, সেই দূষণের মধ্যে প্লাস্টিক দূষণটা অন্যতম একটা দূষণ। মূলত সেই প্লাস্টিক দূষণ থেকে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করবার জন্যই এই রানটার আয়োজন করছি। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।